মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আগামী ২৬শে এপ্রিল ব্রিগেড সমাবেশ নিয়ে বিতর্ক চলছে, কি বলবেন? দেখুন, যখন মানুষের জনসাধারণের জনগণের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, সাংবিধানিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, ভারতবর্ষে সংবিধান অনুসারে সংবিধান একটা অধিকার দিয়েছে প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা মাইনরিটিসকে, যে তারা নিজের নিজের আচরণ অনুসারে তাদের ধর্মীয় সম্পত্তিগুলো ম্যানেজমেন্ট করতে পারে, সব ব্যবস্থাপনা করতে পারে। আর্টিকেল ২৬ অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইড করছে, গ্যারেন্টি দিচ্ছে। এবং আপনি জানবেন যে মূল ধারণাকে কখনোই পার্লামেন্টও চেঞ্জ করতে পারবে না। Basic structure of the Constitution of India cannot be changed as per the judgment of the Kesvanand Bharati case of Supreme Court of India. তাহলে এটা সংবিধান, এই যে আইনটা নিয়ে এসছে সংবিধান পরিপন্থী আইন, এবং এই সংবিধান পরিপন্থী আইনটাকে লাগু করে দিয়েছে। এর বিরুদ্ধে ভারতবর্ষের সংখ্যালঘুদের সবচেয়ে বেশি মুসলিম সমাজ এর বিরুদ্ধে ক্ষোভ দেখাবে, এটা স্বাভাবিক। এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এই ২৬শে এপ্রিল ব্রিগেডের ডাক। আর এই ব্রিগেডের ডাককে আমি মনে করি যে এটা যথাযথ সময়ে ডাকা হয়েছে, এবং এটা দিয়ে সরকারকে বোঝানো হবে যে না, ভারতবর্ষের গণতন্ত্র কেড়ে নেওয়ার পক্ষে ভারতবর্ষের মুসলিম সমাজও থাকছে না। এবং আমি মনে করি ব্রিগেডে যারা দেখেছেন, যেহেতু মুসলিমদের ছিনিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকলে মিলে একত্রিত হয়ে লড়াইটা লড়ছে। এই ব্রিগেড সমাবেশে ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু আব্বাস সিদ্দিকী পরিষ্কার জানালেন যে আমি থাকবো না, কি বলবেন? ওটা ওনার কোনো ব্যক্তিগত কারণ হতে পারে, সে অনেকে নাও যেতে পারে, কিন্তু ওনার ওয়াকাবের এই কালো আইনের বিরুদ্ধে ওনার অবস্থান স্পষ্ট আছে, যেটা আমি জানি। অন্যদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে জমিয়তে ঝান্ডা ব্যবহার করবেন না, এফআইআর করব। উনি জমিয়তের সভাপতি আছেন বা দায়িত্বে আছেন, তো উনি ওনার সংগঠনকে কি নির্দেশ দিবে, সেটা ওনার সংগঠনের লোক এবং অন্য সংগঠনের লোক যদি কেউ ওনার ঝান্ডা ব্যবহার করে, উনি ওনার মতন ব্যবস্থা নেবেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। আচ্ছা, অকাপ কালা কানুনের বিরুদ্ধে মুসলিম নেতারা একই ছাতার নিচে আসতে কিন্তু রাজি নয়। আর কবে এক হবে এই মুসলিম জাতি? না, একই ছাতার নিচে রাজি নয়, এটা দেখুন, বৈষম্যের মধ্যেই কিন্তু ঐক্য। সবাই কিন্তু এই কথায় ঐক্য যে এই আইনটা কিন্তু সংবিধান বিরোধী, দেশের মুসলিম সমাজকে ডিপ্রাইভড করার জন্য এই আইনটা নিয়ে আসা হয়েছে, এই কালো আইনটা নিয়ে আসা হয়েছে। তো এটা সবাই ঐক্য এই মতে। এবার কোনো প্রোগ্রামে না যাওয়া, ওটাতে যদি বলেন অনৈক্য, তাহলে ওটা কিন্তু বলা হয় না। প্রোগ্রামে ওটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এর বিরুদ্ধে সবাই আন্দোলন করছে। আব্বাস সিদ্দিকীও আন্দোলন করেছে, সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছুদিন আগে রামলীলা ময়দানে আন্দোলন করেছে, এবং ব্রিগেডের সমাবেশে বহু অর্গানাইজেশন মিলে এবং মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে এবং বহু অর্গানাইজেশন তার মধ্যে সাপোর্টে, একা মুসলিম পার্সোনাল ল বোর্ড করছেন না, ওনার মুসলিম পার্সোনাল ল বোর্ডকে বহু সংগঠন সাপোর্ট করছেন, বুঝলেন তো, সাপোর্ট দিচ্ছেন। যেমন আমাদের এই একটা সংগঠন আছে ইন্ডিয়ান জাস্টিস ফোরাম, তো ইন্ডিয়ান জাস্টিস ফোরাম সংগঠনও মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাককে সমর্থন জানিয়েছে, ব্রিগেডের ময়দানকে সমর্থন জানিয়েছে। আমি চেয়ারম্যানও আছি সেই সংগঠনের, ইন্ডিয়ান জাস্টিস ফোরামের। তো এইভাবে একাধিক সংগঠন সাপোর্ট করেছে, এবং বিভিন্ন জায়গায় হাজার 15,000 20,000 লোকের মাঝে বক্তব্য দিচ্ছি এবং ডাক দিচ্ছি যে সবাই একত্রিত হন, আর একত্রিত হয়ে এই লড়াইটা লড়ুক। কারণ এই লড়াই হচ্ছে সংবিধানের পক্ষে লড়াই। আজকে দেখুন না, আপনি বলুন, আপনি একজন খুব অভিজ্ঞ সম্পন্ন সাংবাদিকতা আপনি করছেন, তো দেখুন না, আজকে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টকেই, নরেন্দ্র মোদীর লোক অর্থাৎ ভক্তরা, অন্ধভক্ত মোদী ভক্ত লোকেরা টুইটার বা এক্স হ্যান্ডেলে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোঠা বলে উল্লেখ করছে, হ্যাশট্যাগ চালাচ্ছে। তো দেশ বিরোধী কার্যক্রম হচ্ছে কি না? তাদের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্টের কি মামলা? আমি নিজে নিশিকান্ত দুবে
কেন্দ্রীয় মন্ত্রী তার বিরুদ্ধে কমপ্লেন্ট ফাইল করেছি এবং সুপ্রিম কোর্ট সেটা কগনিজেন্স নিয়েছে, সুমোটো সেটার অ্যাকশন নিয়েছেন এবং ডাক দিয়েছেন। অ্যাকশন হবে, কারণ আজকে একটা কেন্দ্রীয় মন্ত্রী সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে, তো দেশের তিনটা এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর হচ্ছে লেজিসলেচার, এই তিনটার ধাঁচা, ফেডারেল স্ট্রাকচারটা কোথায় যাচ্ছে? আপনি কি জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণরূপে কোলাপসড করে দিতে চান? কিছুদিন আগে অ্যাডভোকেটের বিরুদ্ধে আইন নিয়ে এসেছিল মোদী সরকার, বাধ্য হয়ে তুলে নিতে হয়েছে। কৃষকদের 700 কৃষকের জীবন দেওয়ার পর কৃষকদের আইনটাকে তুলতে হলো মোদী সরকারকে, নরেন্দ্র মোদীকে। কিন্তু আজকে আবার সংবিধান পরিপন্থী, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে নরেন্দ্র মোদী বাঞ্চ অফ থট, গোলওয়ালকারের থিঙ্কিংকে আগে বাড়িয়ে দিয়ে আরএসএসের যেই ফ্যাসিজম তাকে এস্টাবলিশ ভারতবর্ষে করার প্রচেষ্টায় রয়েছে, তারই একটা অংশ হচ্ছে এই ওয়াকফ বিল। আপনি দেখুন না, শুধু মুসলিমদেরই উপর অত্যাচার হচ্ছে তা নয়, অত্যাচার নরেন্দ্র মোদী সরকার করছেন জৈনদের মন্দির মুম্বাই ভেঙে দিয়েছেন, জৈনরা প্রতিবাদ করে নেমেছেন। তো খ্রিস্টানদের পাদ্রীকে হত্যা করেছিল একজন, তাকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছেন। এই সামগ্রিকভাবে মাইনরিটিজ এবং দলিত হিন্দুদের উপর অত্যাচার, নরেন্দ্র মোদী সরকার বাঙালি হিন্দুদের উপর অত্যাচার। আপনি দেখুন না, দিল্লিতে সরকার বিজেপি আসার পর বাঙালির মাছের বাজার, বাঙালি মাছ খায়, মেছো বাঙালি বলা হয়, তো মাছে ভাতে বাঙালি, তো মাছে ভাতে বাঙালি যখন মাছ খায়, মাছের দোকানগুলোকে ভয় দেখাচ্ছে। অথচ যেই মন্দিরের কথা বলছে, যে মন্দিরের পাশে মাছের দোকান মানায় না, ওরা বলছে ওই দলের লোকেরা, বিজেপির লোকেরা, তো ওই মন্দিরটা তৈরি করেছে মাছ ব্যবসায়ীরা, হিন্দু বাঙালি মাছ ব্যবসায়ীরা। তাহলে এ সরকার, নরেন্দ্র মোদী সরকার হিন্দু বাঙালিদের বিরুদ্ধে, কারণ বাঙালি মাছ খায় বলে এ হিন্দু না, আসল হিন্দু না, সেই হিন্দু নয় এদের কথায়। তো বাঙালি হিন্দুদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে, জৈনদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে নরেন্দ্র মোদী সরকার অ্যাকচুয়ালি ভারত বিরোধী।